আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো, আপনারা জানেন যে গত মাসে হঠাৎ করে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে যোগদানের পরে তিনি অসুস্থ হন এবং পরবর্তীতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থা আরো অবনতি ঘটলে তাকে একসময় লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয় এবং সেটি যে কোনো কারণেই হয়নি। একবার বলা হলো যে কাতারের আমিরের রয়্যাল কাতার অ্যাম্বুলেন্স আসবে, পরে শুনলাম যে সেই অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির জন্য ঢাকায় আসবে না। যদিও আমরা যতদূর জানি যে কাতারের আমিরের অনেকগুলো এয়ার অ্যাম্বুলেন্স আছে, সুতরাং একটাই কারিগরি ত্রুটি হলে অন্যগুলো তিনি পাঠাতে পারলেন। পরে শুনলাম যে জার্মানিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে এবং তারা এসেই নিয়ে যাবেন, কিন্তু সেটিও ঘটেনি। পরবর্তীতে যেটা জানলাম, সম্ভবত ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই দীর্ঘ 11-12 ঘন্টার এয়ার অ্যাম্বুলেন্সের ট্রাভেলটা সইতে পারবে না, এ কারণেই তাকে পাঠানো হয়নি। কোনো এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানিও তাকে নিয়ে যেতে রাজি হয়নি এই শারীরিক অবস্থার কারণে। তখন অনেকেই বলছিলেন যে তারেক রহমানের উচিত মায়ের এই অসুস্থতার সময়ে তার বাংলাদেশে আসা, এবং যেহেতু তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নেই এবং বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে সেটি তাদের একটা সরকার, এবং এই ডক্টর ইউনূস তার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছিল গত 13ই জুন, এবং বাংলাদেশের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনিও দুবার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছিলেন। সুতরাং তারেক রহমানের উচিত এই সময়ে মায়ের পাশে এসে দাঁড়ানো। এছাড়া রাজনীতির একটা ডিমান্ড তো আছেই। রাজনীতিতে নেতাকর্মীরা অনেকদিন ধরেই চাইছেন তারেক রহমান বাংলাদেশে এসে দলটির নেতৃত্ব দিক। যদিও বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বলেছে যে তারেক রহমান অচিরেই আসছেন, নভেম্বর মাসে, বিশেষ করে 7ই নভেম্বর তিনি সারপ্রাইজ দিতে বাংলাদেশে এসে হাজির হবেন, এমন একটি কথাও আমরা শুনেছিলাম। কিন্তু আলটিমেটলি তিনি আসেননি এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, যেটার সহজ বাংলা করলে দাঁড়ায় এটা যে নানান শর্ত সাপেক্ষে তার বাংলাদেশে আসাটা এই মুহূর্তে আটকে আছে। তাকে বাংলাদেশে আসার ব্যাপারে একজন বিদেশি কূটনীতিকও বলেছিলেন নট নাও। সুতরাং বাংলাদেশে আসার ব্যাপারে তার পরিস্থিতি আমরা ধরেই নিচ্ছি যে অনুকূল ছিল না। কিন্তু হঠাৎ কি হলো যে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শর্তগুলো তার বিপক্ষে ছিল, যারা তাকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন না, তারা কি এখন তাকে ক্লিয়ারেন্স দিয়েছেন? এর মধ্যে একটু ছোট্ট একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তিনি আর্মির সাবেক মেজর জেনারেল রুমির কাছে ক্ষমা চেয়েছেন। রুমির সাথে তিনি কোনো একটা অন্যায় আচরণ করেছিলেন, কি আচরণ করেছিলেন সেটি আমরা না জানলেও তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুমির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি কি এই রুমি বা সেনাবাহিনীর দিক দিয়ে কি একটি আপত্তি ছিল তার দেশে ফেরার? এটা আমি ঠিক জানি না, তবে তার স্ট্যাটাস দেখে যেটা মনে হয়েছে যে অনেকগুলো কারণেই তিনি বাংলাদেশে আসতে চাননি, কিন্তু আজকে তিনি ফিরছেন। তিনি এমন একটা সময়ে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, তিনি দেশে ফিরবেন, এবং যদি তিনি দেশে ফেরেন তখন বাংলাদেশের অবস্থাটা কিন্তু অনেকটাই টালমাটাল। একজন ইনকলাব মঞ্চের তথাকথিত বিপ্লবী জঙ্গি হাদি, তিনি সম্প্রতি গুলিবিদ্ধ হয়েছেন, এবং হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে এই হাদির সারাউন্ডিং যে সমর্থকরা আছে, অনুসারীরা আছে, বা তাকে যারা ওন করে, তাদের মধ্যেই দেখলাম যে এক একজন এক এক রকম কথা বলছে। একদিকে জামাত শিবির একরকম কথা বলছে, একদিকে হাদির মেন্টর আমার বন্ধু পিনাকি একরকম কথা বলছে, আর একদিকে জুলকার নাইন নামে একজন অনুসন্ধানী সাংবাদিক, তিনি আর এক রকম কথা বলছে। কারোর সাথে কারো কথা মিলছে না। এই যে একটা অনিশ্চিত অবস্থা বাংলাদেশে, এই মুহূর্তে তারেক রহমান ফিরছেন। এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে চলে গেছে। এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে জুলাই ঐক্যের নামে একদল লোক, তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছে, এবং ভারতীয় ভিসা সেন্টার সেটা আজকে বাংলাদেশ সময় দুপুর 2টো থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে কয়েকদিন ধরে যে বিভিন্ন রকমের থ্রেট দেওয়া হচ্ছে, ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য পদযাত্রা হচ্ছে, তো সব মিলিয়ে এই যে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানটান অবস্থায় তারেক রহমান দেশে আসছেন। কারণ তারেক রহমানের সাথে ভারতের অনেক হিসেব কিন্তু অনেক আগেই আমরা দেখেছি অমীমাংসিত ছিল। বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল এই তারেক রহমান এবং তার সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকিং ফর শত্রুজ বলে খ্যাত বাবর। এরকম এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমান আসছেন। তারেক রহমান যদি গত বছর আগস্টে আসতেন, 10ই আগস্ট বা আগস্ট মাসে আসতেন, তাহলে এক রকমের ভাইব তৈরি হতো। কিন্তু আজকে যখন তিনি আসতেছেন, আমি জানি না সেটা কি হবে। যতদূর খোঁজ নিয়ে জানা গেছে যে হাদি গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরই ডক্টর ইউনূস কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির সাথে বসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে এভাবে কামড়াকামড়ি করেন তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, ভারত আবার বাংলাদেশে অ্যাডভান্টেজ নেবে এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের কারো রক্ষা নেই। এটি বলে তিনি আবার 3 পার্টিকে এক করেছেন এবং এই ডক্টর ইউনূসের এই টেকনিকটা কিন্তু বেশ ইফেক্টিভ এবং তিনি তারেক রহমানকে আসার ব্যাপারেও একটা সিগন্যাল দিয়েছেন। তারেক রহমানের সামনে একটা মূলা ঝুলানো হয়েছে। সেই মূলাটা হলো যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ঘোষিত হয়েছে, সেই নির্বাচনটি আসলে এক ধরনের আইওয়াশ হবে, এখানে একটা পাতানো খেলা হবে। সেই নির্বাচনে বিএনপিকে 130টা থেকে 140টা সিট দেওয়া হবে, জামাতে ইসলামকে অ্যারাউন্ড 100 সিট দেওয়া হবে, আর বাকি যে 60-70টা সিট থাকবে সেটি ভাগ করে দেওয়া হবে বিভিন্ন ইসলামিক দল, এনসিপি এবং যদি জাতীয় পার্টি আসে তাহলে জাতীয় পার্টি, সব মিলিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং আমরা আর কি আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা ক্ষমতা একটা ভাগাভাগি করে নেবে এবং কাউকে একক মেজরিটি দেবে না। এবং সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে তারেক রহমানকে এবং জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবে ডক্টর ইউনূস এবং ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পদ ক্রিয়েট করা হবে এবং সেই পদটি দেওয়া হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে। এভাবে তারা মিলেমিশে একটা প্ল্যান করেছে যে এভাবেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারা আগামীতে দেশ শাসন করবে এবং এই টোপটা গিলে তারেক রহমান বাংলাদেশে আসছে। কিন্তু বাংলাদেশে এসে তিনি কোন বিপদে পড়বেন কিনা এই আশঙ্কাটা কিন্তু রয়েই যাচ্ছে। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূস শিবির যেমন তৎপর, তেমন এই নির্বাচনটি না হবার ব্যাপারেও কিন্তু অনেক রকমের নেপথ্যে মুভমেন্ট চলছে। অনেকেই বিশ্বাস করেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনে তারেক রহমান কিভাবে এফেক্টেড হতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে তারেক রহমানের ফেরার সিদ্ধান্তটা কতখানি ভালো সিদ্ধান্ত হবে সেটা সময়ই বলে দেবে। যদিও তার দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসাটা অনেকেই মনে করছেন খুব জরুরি। সুতরাং আমরা তারেক রহমান ফিরবে কিনা এটার জন্য আমাদের 25শে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত যে তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেও তিনি একেবারে আগুনের ভেতরে পা রাখবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তাকে কেন তলব করা হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কি কথা বলা হয়েছে আজকে সেটি নিয়ে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনে একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে এবং টানাপোড়েন চলা সত্ত্বেও তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে। টানাপোড়েন চলা সত্ত্বেও সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটা আমি ঠিক জানি না, এটা হয়তো কূটনীতির ভাষা। ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে। এই হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে তারা ভারতের যে 7 স্টেটস আছে, নর্থ ইস্ট 7 স্টেটস, তাদের
ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে। অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য, এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকা সময় 2টায়। সমস্যা হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার জন্যই তা নয়, বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে, ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয়। তো সমগ্র প্রক্রিয়া, চিকিৎসা, সবকিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তারা এক ভোগান্তির মধ্যে পড়েছে। যাই হোক, কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে, সেখানে খুব স্পষ্টভাবে রিয়াজ হামিদুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন, ভিত্তিহীন এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে, বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা হয়েছিল। খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত এখনো চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। ভারতের পক্ষ থেকে আরো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে 1971-এর মুক্তিযুদ্ধ। এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি মোটামুটি এক ধরনের চুপি ছিলেন, তিনি কোনো কথা বলেননি। এদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এটা যেহেতু কয়েকদিন আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এটি নাকি তারই একটা কাউন্টার স্টেপ হিসেবে ভারত দেখেছে। প্রণয় ভার্মাকে ডেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল, তারা মূলত শেখ হাসিনা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি কেউ কেউ দাবি করছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল তারা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে। তো ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপারে বারবার যেটা বলা হয়েছে সেটিই বলা হয়েছে যে শেখ হাসিনা একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আছেন এবং তিনি তার গণতান্ত্রিক রাইটস সেখানে প্র্যাকটিস করছেন, এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু করবার নেই। আর দ্বিতীয় হলো যে অন্যান্য যে অভিযোগগুলো আনা হচ্ছে, ইনক্লুডিং এই হাদিকে গুলি করে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে, ভারত সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রমাণগুলো দিতে পারেনি, যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই সম্পর্কের টানাপোড়েন অনেকেই মনে করছেন যে ভারত বাংলাদেশের এই সম্পর্কের টানাপোড়েনটি সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ইউনূস প্রশাসনের পক্ষ থেকে। ইউনূস রেজিম চাইছে ভারতকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে এবং তিনি অত্যন্ত খুশি হবেন যদি ভারত উত্ত্যক্ত হয়ে বাংলাদেশকে আক্রমণ করে, কারণ ডক্টর ইউনূস নানান উসিলা খুঁজতেছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কোনোভাবে যেন বানচাল করা যায় এবং সেই বানচালের দায় আবার তিনি নিতে চাচ্ছেন না। এই জন্য তিনি নানানভাবে ভারতকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশকে ঘুঁটি বানিয়ে পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্ট থেকে ভারতকে যতভাবে পারা যায় ডিস্টার্ব করতে, এমনকি পারলে আক্রমণ করে বসে। এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতে রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য। এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে, বাংলাদেশ ভারতের প্রত্যাশা মতো একটি ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি তাদের পরিকল্পনা মতো অনেক রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা তাদের ইলেকশনটা করে ফেলবে, এইসব বিষয়ে নানান রকমের অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছে। আমাদের এখন দেখতে হবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায়। দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আবারও আলোচনা বসতে হয়েছে। আমি এর আগে প্রথম আজকে দিনে যখন বাংলাদেশ হাই কমিশনারকে ভারত তলব করলো তার আগেই আমরা
ভারতের আসামের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য ধরে আমরা বলেছিলাম যে এইভাবে চললে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হবে, দুই দেশের জন্যই মঙ্গলজনক হবে না। এটা ভারতীয়দের বোঝা উচিত, আমাদের দেশে আরো বেশি করে বোঝা উচিত। আমরা ছোট্ট প্রতিবেশী, আমাদের ক্ষমতা কম, সক্ষমতা কম, ক্ষতি হওয়ার হলে আমাদের বেশি হবে। তারপর পরে আবার খবর এলো ভারতে বাংলাদেশের হাই কমিশন, কিন্তু ভারতের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশ কি বলতে পারে? এটা কি বাংলাদেশ যে ডেকে তলব করেছিল ভারতীয় হাই কমিশনারকে সেইটার রিয়েকশন? কিন্তু পরে জানা গেল না রিয়েকশন, তা না আরো ব্যাপক ঘোলঘটা, গঞ্জাম এবং প্যাচের ইঙ্গিত, এবং সেই খবরগুলোই পত্রপত্রিকায় এসছে এবং খুবই সাংঘাতিক। আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাপ করব। যে খবরগুলো আমাদের সামনে আছে, খবর কোনোটাই আমাদের জন্য খুব একটা সুখকর খবর হওয়ার কথা না, বা খবরগুলোকে আমরা যদি একেবারেই উড়িয়ে দিই তাহলে সেই ব্যাপারটা একটু দুশ্চিন্তারই হবে। বরঞ্চ ইতিমধ্যেই বড় বড় পত্রপত্রিকা যেগুলো আছে সেগুলো খবর দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্যের কূটনৈতিক প্রতিবাদ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। দেখেন, দুইটা ইস্যু কি বলা হচ্ছে। একটা হচ্ছে যে নিরাপত্তাটা হচ্ছে তাদের হাই কমিশনের নিরাপত্তা, সেই হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি আছে, সেই নিরাপত্তা, এবং বাংলাদেশে বসে উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্য, মানে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে যে তারা 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবে প্রয়োজনে। হ্যাঁ, এই তলবের ঘটনা ঘটলো এমন এক প্রেক্ষাপটে যখন জুলাই ঐক্য নামের একটি সংগঠন বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে ক্রমশ অবনতির দিকে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহকে অবহিত করেছে। যদিও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক নয়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতিশীল নয়, এটা সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিরা বলে আসছেন। বলছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, বলছেন প্রধান নির্বাচন কমিশনার যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে, অবনতিশীল না। ভারত একটি বিবৃতি আবার দিয়েছে এই বাংলাদেশ হাই কমিশনারকে ডাকার পরে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মানে বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দিয়েছে। বিষয়টা অনেক জটিল না? চরমপন্থী গোষ্ঠী, তাহলে হাই কমিশনারকে কি সুনির্দিষ্টভাবে কোনো তালিকা দেওয়া হয়েছে? বলা হয়েছে এরা চরমপন্থী গোষ্ঠী এবং তারা বাংলাদেশে হাই কমিশনারের আশেপাশে নিরাপত্তা বিঘ্ন তৈরি করবে। ভারত জানিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলো যে ভ্রান্ত বয়ান তৈরি করার চেষ্টা করছে তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে আরো বলা হয়, দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি। সরকারের প্রতি একটা অভিযোগ আছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি। গত বেশ কিছুদিন ধরেই ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে। তারা একে অন্যের রাষ্ট্রদূতকেও হরহামেশাই তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে। ফলে এই কথা বলার অপেক্ষাই রাখে না যে ভারতের এখনকার যে বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে নিশ্চয়ই বাংলাদেশ সরকারও একটু বক্তব্য দিবে। খুব গুরুত্বের সাথে বিবেচনা করা যায় না যে যেখানে ভারত বলছে চরমপন্থী গোষ্ঠী এখানে তাদের বিরুদ্ধে কাজ করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, যেটা প্রতিবেশীর ক্ষেত্রে ঘটলে ভারতের উপর এটা এফেক্ট হবেই, যে কোনোভাবেই বলেন এটা এফেক্ট হবে, সেটা নিয়ে ভারত চিন্তিত। আর তার চেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের গভর্নমেন্টের দৃষ্টিগোচর করা হয়েছে, মোটামুটি ভারতের দিক থেকে বলা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টকে যেটা দৃষ্টিগোচর করা হয়েছে এটা বাংলাদেশের গভর্নমেন্ট এটা পাত্তা দিচ্ছে না। এখন আমাদের এই গভর্নমেন্ট কতটা অ্যাক্ট করছে তার ইন্টারেস্টের বাইরে, মানে তার ইন্টারেস্ট ধরেন এই যে যারা এই মুভমেন্ট গুলো করছে, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই তো ভারত সম্পর্কে বারবার নানান রকম কথা বলছেন। তিনি একদম কখনো ডিরেক্ট কখনো ইনডিরেক্ট তিনি ভারত সম্পর্কে অভিযোগ করছেন, ভারতেই করছে, সেই করছে। আজকে থেকে না,
তিনি শপথ নিতে যখন এসেছিলেন আগস্ট মাসের 8 তারিখে, তার আগে তিনি ফ্রান্স থেকে উড়াল দিতে দিতেই তিনি ভারত নিয়ে কথা বলেছিলেন। এবং তার সরকারের সময় বাংলাদেশে ভারতের একেবারে আজীবন শত্রু, চিরশত্রু, সারা পৃথিবীতে স্বীকৃত শত্রু পাকিস্তান। সেই পাকিস্তানের ডাকসাইটে মানুষজন এখানে আসা যাওয়া করেছে। বলা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বাংলাদেশে এই যে গোষ্ঠীগুলো কোনো কারণ ছাড়াই, ধরেন ওসমান হাদির ঘটনায় ঢাকা শহরের মধ্যে থেকে আপনার ওসমান হাদির শুটাররা তারা পালিয়ে গেল, তারা চলে গেল এই কাজ করে এবং ভারতে গিয়ে আশ্রয় নিল। আচ্ছা, ভারতে যদি আশ্রয় নিয়েই থাকে, যদি প্রমাণ হয়, তাহলে যাওয়ার পথটুকু তো বাংলাদেশ তারা পাড়ি দিয়েছে এবং দীর্ঘ প্রায় 10-12 ঘন্টা সময় তাদের কনফার্মলি সেটা লেগেছে। এই সময়টায় বাংলাদেশের ভিতর থেকে তাদেরকে চিহ্নিত করা গেল না, তাদেরকে ধরা গেল না, তার ওই পারে চলে গেল। আমাদের যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতাটাও কি ঢাকা পড়ে যায় না? এখন শুধুমাত্র যদি ভারতেই গিয়ে এখন রাজার হালে বসে থাকে, তাহলে তাকে এইটুকু বলার মধ্যে দিয়ে আমাদের নিজেদের ব্যর্থতা আড়াল হয়ে যাচ্ছে। এই সবকিছু মিলিয়ে সরকার যদি রিয়েক্ট না করে এবং সরকার যদি মনে করে যারা এই কাজগুলো করছে তাদেরকে তারা যেভাবে করে যাচ্ছে সেভাবে, এই যে ভারতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে জল এখন ঘোলা হয়ে গেল, এটার মূল্য আসলে কাকে দিতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, ভারত বাংলাদেশ সম্পর্কে অশ্লীল সংকেত। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ কেন হঠাৎ? এটা কি স্থায়ী নাকি সাময়িক? যারা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ছেন এই খবরটা শুনে, ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে ভারতীয় ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ হয়ে গেল। খবরে বলা হচ্ছে যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুপুর 2টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো হচ্ছে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর 2টায় বন্ধ হয়ে যাবে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ নোটিশটি এটাই বলছে যে এটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থায়ী নয়। এটা কেন বন্ধ ঘোষণা করা হলো? আজকে জুলাই ঐক্য নামে একটি সংগঠনের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রয়েছে আজ বিকেলে, যার দরুন ভারতীয় হাই কমিশনার তাদের অধীনস্থ ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। বুধবার বিকেল 3টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আগে মঙ্গলবার গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবারের কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। মার্চ টু ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন। ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাই কমিশন কোথায় অবস্থিত? পার্ক রোড, বারিধারা, গুলশান থানার অধীনস্থ বারিধারা। আর ভিসা সেন্টারটা কোথায় অবস্থিত? যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার বন্ধ করে দিল। ভারতীয় হাই কমিশন কি বন্ধ করেছে? তারাও বন্ধ এক প্রকার। আজকে মনে হচ্ছে এটা সাময়িক বন্ধ, কিন্তু এটা যদি কদিন পরে শোনেন যে স্থায়ী ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে কি অবাক হবেন? আমি কিন্তু অবাক হচ্ছি না, কারণ সত্যিকার অর্থে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম চূড়ান্ত বিচারে এক অশনি সংকেত দেখছি আমি। এবং আজকে আরো একটি খবর আছে, বাংলাদেশের হাই কমিশনার নয়াদিল্লিস্থ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন রিয়াজ হামিদুল্লাহ, সেই রিয়াজ হামিদুল্লাহকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। গত 15 ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। ঠিক তেমনি
আজকে রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের যিনি প্রতিনিধি তাকে তলব করেছে, অর্থাৎ তলব পাল্টা তলব চলছে এবং বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উস্কানি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো আরো নতুন করে আমরাও কথা বলছি দু একদিন যাবতীয়। ভারত থেকে উস্কানিমূলক তেমন কোনো কথাবার্তা কি শুনেছেন ভাই? আপনি ধর্ম করেন, কর্ম করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত বিচারে ভারত থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, হামলা, আক্রমণ কোনো কিছু শুনেছেন? শোনেননি। কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশ থেকে গত 1.5 বছরে আমরা নিজেরা উস্কানি দিচ্ছি প্রতিনিয়ত, এবং সাম্প্রতিক কয়েকদিনে আরো দেখলেন নানা রকম উস্কানি। এই যে আর্মি অফিসারদের কথা বলা হচ্ছে, এই কর্মসূচিতে রিটায়ার্ড আর্মি অফিসাররা অংশগ্রহণ করবেন। আর্মি অফিসাররা প্রতিনিয়ত উস্কানি দেন, সরকার নিজে উস্কানি দেয়। ইউনূস সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবও ভারতকে উস্কানি দিয়েই ক্ষমতায় এসছেন। মানে সবকিছু মিলে একটা অস্বস্তিকর অবস্থা। আবার আজকে একটা নতুন খবর, ওই যে মুখে বলে যে ভারতের 7 রাজ্যকে আলাদা করে দেবে, এই খবরের বাস্তবায়নের একটা আলামত। ভারতের গোয়েন্দা সূত্র থেকে খবর যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম প্রধান নেতা পরেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন, এবং ঢাকায় বাংলাদেশের তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড ছিল, তিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি কারাগারে নেই, কিন্তু বাংলাদেশ সরকার তাকে ধরে এনে কারাগারে ঢোকাননি। তিনি রাজকীয় হলে এই মুহূর্তে বাংলাদেশে বসে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে। গতকালকেই এই যে 90 রাজনৈতিক দল এনসিপির নেতা বলেছেন যে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। এই নেতা কি জানতেন যে অলরেডি আছে? সেটাই কি মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে? পরেশ বড়ুয়া বিচ্ছিন্নতাবাদী, এবং তারই অংশ হিসেবে পরেশ বড়ুয়াকে আশ্রয় দেওয়া হয়েছে, এবং আরো অন্যান্য বিচ্ছিন্নতাবাদীদেরই আশ্রয় দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এবং আজকে রিয়াজ হামিদুল্লাহকে ডাকবার বা তলব করবার অন্যতম কারণ হতে পারে এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার কথা, কিংবা ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ইত্যাদির প্রেক্ষিতেই এই তলবটা হতে পারে। এই যে 7 রাজ্যকে বিচ্ছিন্ন করে দেবার বাংলাদেশের দাবি বা বাংলাদেশের বক্তব্যের প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু হুঙ্কার দিয়েছেন গত পরশু। সবকিছু মিলিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আমি আসলে অশনি সংকেত দেখছি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র কয়েকদিন পরে হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনের আগেই হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। যদি হয়েও যায়, অবাক হবার কিছু থাকবে না, কারণ দিনকে দিন যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে আমি অবাক হব না হঠাৎ করে যদি ভারত সরকার ঘোষণা করে যে বাংলাদেশ দূতাবাস আমরা বন্ধ করে দিলাম, বাংলাদেশের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম। আমি গতকালকের একটি কন্টেন্টেও আহ্বান জানিয়েছি যে আপনারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, যাবতীয় সম্পর্ক ছিন্ন করুন, কারণ আপনারা এই মুহূর্তে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে, রাজনৈতিক দল যারা, তারা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তাদের কাছে আপনারা মাথা ব্যথার কারণ হয়েছেন। বাংলাদেশকে নিজের মতো চলতে দিন। আজকে বড় পরিতাপের বিষয়, এই যে বিভিন্ন কর্মসূচি দেখুন, জুলাই ঐক্য দূতাবাস অভিমুখে কর্মসূচি দিয়েছে, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, সে এটা সেটা বিভিন্ন নামে, এই যে ভৈফোর সংগঠন। আমি 1 বছর আগেও এই ধরনের কোনো সংগঠনের নাম শুনিনি, ইনকিলাব মঞ্চ নামে নাম শুনিনি, জুলাই ঐক্য নামে সংগঠনের নাম শুনিনি। জুলাই ঐক্য সম্ভবত গতকালকে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী করেছে। এরা কারা আসলে? এদেরকে বলা হচ্ছে যে ছাত্র জনতা, ডাকসু জাকসু ইত্যাদি তারা অংশগ্রহণ করবেন। এই জুলাই ঐক্য বলুন, ইনকিলাব মঞ্চ বলুন, সবই জামাত শিবিরের এক একটা পার্ট। ডাকসু জাকসু কাদের দখলে? জামাত শিবিরের দখলে। পুরো প্যানেল জুড়ে শিবির এখানে জয়ী হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করে নিজেদের পক্ষে ফল নিয়েছে। তো কাজেই বাংলাদেশে এই মুহূর্তে জামাত শিবির যারা ধরুন চরম ভারত বিদ্বেষী অ্যাটিটিউড নিয়ে, বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে যে ভুল ছিল, ভারত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে,
এটিও তারা স্বীকার করে না, এটি বরঞ্চ ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। এমনকি খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই যে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটি শব্দও খরচ করেননি যে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি যে ভারতের জন্য আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে যেটি বলছি যে সত্যিকার অর্থে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত দেখছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি লক হয়ে যেতে পারে, এবং আমি বারবারই বলছি যে লক করে দিন আপনারা, কারণ আপনারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যালার্জির কারণ হয়েছেন, মাথা ব্যথার কারণ হয়েছেন। এই ব্যথাটা বন্ধ করুন। বাংলাদেশ একা একা নিজে নিজে চলুক। কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলে, আপনার দূতাবাস বন্ধ করলে তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, আপনার আকাশসীমা আমি ব্যবহার করে সারা পৃথিবীতে চলাচল করি, সবই তো বন্ধ হয়ে যাবে। সেগুলো করে দিন, করে দিয়ে একটু বোঝান যে বাংলাদেশ তোমরা কিভাবে চলো। বাংলাদেশ নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকের এই সিচুয়েশনে অস্বস্তিতে। ম্যাক্সিমাম 5 to 10% মানুষ চায় যে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, ভারতীয় অগ্রাসনের নামে ভারতীয় সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এটা 5 to 10% মানুষ চায়। তাদের জন্য একটু বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো 90% মানুষের কষ্ট হবে। ওই 90% মানুষই তখন মাঠে নেমে এদেরকে উৎখাত করবে। সেই পরিস্থিতিটা তৈরি করবার সুযোগ দিন ভারতকে, এটাই বলবো। এছাড়া আর কিছু বলার নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।